ব্যারিস্টার মনোহর হোসেন এই প্রোগ্রামটিতে, যেটি প্রতি শুক্রবারে হয়ে থাকে। এই প্রোগ্রামটি আমাদের যে ব্যারিস্টার মনোহর হোসেন আছেন, উনি কমিউনিটিতে আপনারা সবাই চিনেন, খুবই সুপরিচিত এবং 25 বছরেরও অধিক সময় ধরে তিনি প্র্যাকটিসিং ব্যারিস্টার এবং কমিউনিটিতে অনেক সাহায্য করছেন এবং অ্যাডভাইসও করে যাচ্ছেন। প্রথমে আমি আমন্ত্রণ জানাচ্ছি মনোহর ভাইকে আজকের অনুষ্ঠানে। মনোহর ভাই। Thank you, Councillor Firoz Kali. As usual, viewers, please call us with your question. Keep yourself ready and prepared. Whatever about the legal issues, you can just ask us any question. Especially আমরা immigration প্রশ্ন করতে পারেন, ফ্যামিলি প্রশ্ন করতে পারেন, সিভিল লিটিগেশন প্রশ্ন করতে পারেন, ক্রাইমের বিষয়ে প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নাই। অ্যান্ড হিউম্যান রাইটসের বিষয়ে প্রশ্ন করতে পারেন। আপনি যে কোনো লিগ্যাল সমস্যায় আমরা একটা গাইডেন্স দেওয়ার চেষ্টা করব এখানে, যদিও ফেস টু ফেস সব কথাবার্তা হয় না। এই লিমিটেড ইনফরমেশনের মধ্যে আপনাকে একটা গাইডেন্স দেবো ইনশাল্লাহ। ধন্যবাদ মনোহর ভাই। শুধু দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে মনোহর ভাই যেই অ্যাডভাইসগুলি দিয়ে থাকেন সেগুলোকে দিক নির্দেশনা হিসেবে নেবেন আপনারা। যাই হোক, আমাদের যে টেলিফোন নাম্বারটি আছে সেই টেলিফোন নাম্বারটি হলো 0203-515-5788। এই নম্বরে যদি আপনারা ফোন করেন, নাম্বারটি স্ক্রিনেও আছে, স্ক্রল বারে, আপনারা ফোন করে যে কোনো প্রশ্নই অভিবাসন আইনে হলে খুবই ভালো, কারণ এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি। মনোহর ভাই প্রতি সপ্তাহে আপনাদেরকে অ্যাডভাইস দিয়ে থাকেন। মনোহর ভাই, প্রথমে শুরু করার আগে আপনি দেখেছেন অতি সম্প্রতি কয়েকদিন আগেই যেটি হলো যে একটা বিশাল একটা র্যালি হয়েছে, যেখানে অনেক লোক অ্যাকচুয়ালি অংশগ্রহণ করেছিল। তারা কি ইমিগ্রেশন বন্ধ করতে পারবে? মানে তার পরিপ্রেক্ষিতে সরকার কি বন্ধ করতে পারবে? তারা কি চায়? দেখেন, ফার্স্ট যে বিষয়ে আমরা আগেও আলোচনা করেছি, বিশেষ করে ওয়ার্ল্ডে এখন সব দেশেই মোটামুটি যেগুলো উন্নত দেশ, জি, আমেরিকা, জার্মান, ফ্রান্স, কোথায় নেই, এমনকি মিডল ইস্টে ইসলামিক কান্ট্রি সবখানে ইমিগ্রেশনের বিরুদ্ধেই সব জায়গায় ধাক্কাধাক্কি। এমনকি আপনি দেখেন সাউথ আফ্রিকাতে, সেখানে পর্যন্ত ইমিগ্রেন্টের পেছনে লেগে আছে। এটা ইন্টারনালি এক ধরনের ইমিগ্রেশন সমস্যা নিয়ে আছে। যেমন মনে করেন বাংলাদেশে, জি, যে পাহাড়ি লোকজনের সমস্যা কি, যে লোক বাংলাদেশি মেইনল্যান্ড থেকে লোকজন গিয়ে ওখানে ঘর বাড়ি করছে, ওখানে প্রভাব বাড়ছে, ওদের জনসংখ্যা বাড়ছে, পাহাড়িরা চলে যেতে হচ্ছে, এরকম একটা তারা বলছে। তো সেখানে দেখা যাচ্ছে লোকালদের সাথে যারা অন্য জায়গা থেকে আসছে সেটেল হতে, তাদের সাথে সংঘাত হয়, ঠিক না? তো কাজেই এটা এমন কোনো বিষয় না যে একেবারে আমাদের জীবন থেকে বিচ্ছিন্ন করা ঘটনা। মানব সমাজের মধ্যে যতদিন পর্যন্ত এই যে মানবিক দিক দিয়ে এবং গণতন্ত্র, শিক্ষা, মানবাধিকার, এইসব বিষয়ে একজনের প্রতি একজন রেসপেক্টফুল যতদিন আমরা হব না, এবং মানবিক যে অধিকারগুলো প্রত্যেকটা রেস হোক, কালার বেসিস হোক, যে মানে রিগার্ডলেস অফ এনিথিং, এথনিসিটি, সব কিছু, যে যেখান থেকে আসলে সবাইকে ইকুয়াল ট্রিটমেন্ট, এবং প্রত্যেকটা দেশেই যার যার জন্য ভালো, যে আমার দেশ আমার জন্য ভালো, কারণ আমার দেশে আর যুদ্ধ নাই, আমার দেশে পলিটিক্যাল মারামারি হয় না, আমার দেশের উন্নতি হচ্ছে, আমার দেশের ইয়াং জেনারেশনের ফিউচার আছে, তাহলে মাইগ্রেশনটা ওইভাবে ওইসব দেশগুলি থেকে আসবে না। তাহলে এটা একটা বিরাট একটা ইন্টারন্যাশনাল একটা প্রবলেম, যেটা কে ওভারকাম করার জন্য আসলে এগুলি ইন্টারন্যাশনালি কিছু জিনিস ডিল করা উচিত বলে আমি মনে করি, এবং প্রত্যেকটা দেশকে সেরকম করে কেয়ারফুল হওয়া উচিত। তা না হলে এইসব রেসিজম বেড়ে যাবে, হ্যাট্রেট যে অ্যাক্টিভিটিস এগুলি বেড়ে যাবে, এবং স্বাভাবিকভাবেই তাদের শক্তি যেমন বাড়ছে, ইমিগ্রেন্টদের রাইট নিয়েও শক্তি বাড়ছে, দল ভারী হচ্ছে। আমরা অনেক কথা বলবো ভাই, আমরা বিভিন্ন বিষয় নিয়ে, আমি যে জিনিসটা বলতে চাইছিলাম ফিরোজ ভাই, সেটা হচ্ছে ইমিগ্রেশন তো কেউ বন্ধ করতে পারবে না।
ওইটাই আমি একটা জিজ্ঞেস করছি। একটা দেশের উন্নতি হতে হলে, অর্থনৈতিক চাকা চলতে হলে, they need skilled workers, they need expert workers, জি। they need engineers, doctors, scientists. আর ইউনিভার্সিটিগুলো চলতে হলে ওভারসিজ স্টুডেন্টও দরকার। আপনি কি করে ইমিগ্রেশনকে বন্ধ করবেন, কোথায় বন্ধ করবেন? তো এখন কথা হচ্ছে, যারা ওইসব মিছিলে যাচ্ছে তারাও বলছে না যে 100% ইমিগ্রেশনটা বন্ধ হবে, সবাই চাচ্ছে রেগুলেট করা। হয়তো তাদের মধ্যে অনেকে এক্সট্রিমিস্ট আছে, জি ফর রাইট, যাদেরকে বলি উগ্র ডান। তো এগুলো ধরেন খুব খারাপ সমাজের জন্য এবং অন্যদের জন্য। এটা এক ধরনের হিংসা ছড়ায়। সেটা আমরা চাই না। ইমিগ্রেন্ট এখানে যারাই, আমরা স্বীকার করি যে হ্যাঁ এখানে ইলিগেল ইমিগ্রেন্ট আছে, অবৈধভাবে অনেকে আসছেন, অনেকে এই দেশের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলোকে অ্যাবিউজ করছেন, সেটা ঠিক। কিন্তু আবার ওইটাও ঠিক যে এখানে ইমিগ্রেন্টদের দরকার আছে, জি এবং তাদের কিছু দাবির মধ্যে ওইসব পয়েন্টগুলো তারা যদি সেভাবে তুলে না ধরে, তারা যদি শুধুমাত্র সব ইমিগ্রেন্টকে একেবারে কোণঠাসা করার জন্য যদি একটা বিভিন্ন ধরনের স্লোগান তুলে, সেটা হচ্ছে এক ধরনের মানবাধিকারের বিরুদ্ধে আমি মনে করি। সেটার পক্ষে অবশ্যই আমরা না। জি ধন্যবাদ মনোজ ভাই। সেটি হলো জনগণ তো করতেই পারে যারা করে, সিটিজেনরা, কিন্তু সরকার কি করে এবং কিভাবে সেটি বিভিন্ন আঙ্গিকে তারা দেখে কি ল করে সেটির উপরে আমরা চোখ আছে। তো সরকারও যদি করতে চায় তো ভালো, কিন্তু সরকার তো যেগুলি করে, জি দেখা যাক স্কিল ওয়ার্কার রিল্যাক্স করে দিল, আবার টাইট করলো, আবার রিল্যাক্স করলো, আবার টাইট করলো, তারাই সব কিছু করে। জি এই যে স্কিল ওয়ার্কার নামে যেসব স্ক্যাম, তারা যে সুযোগ করে দিচ্ছে, স্টুডেন্টের ভিসা নামে যেসব স্ক্যাম, তারাই সুযোগ করে দেয়, আবার তারা টাইট করে। এবং এই যে আজকে কথা হচ্ছে যে এই সমুদ্র কিংবা নদীর পথে জি যারা আসতেছে শিপে করে, ওয়ান ইন ওয়ান বোটে করে, কথা বলছেন আপনি। জি কিন্তু এগুলি তো তাদের সমস্যা। প্রেসিডেন্ট ট্রাম্প বলছে যে আর্মি হেল্প নাও দরকার হলে। তো আমার কথা হচ্ছে, তোমার বর্ডার কন্ট্রোল করার জন্য তোমার যা করো তুমি করো। ওইখানে একটা প্রবলেম আছে জি, জি। মনে হয়। এই জিনিসটাকে আপনারা আমরা যেটি বলি ইসিএইচআর এর যেই হিউম্যান রাইটসের যে ব্যাপারটি আছে, এটিতে আসলে ওয়ান ইন ওয়ান আউটের যে ব্যাপারটা, এখানে আজকে পর্যন্ত 3 জনকে পাঠাতে পেরেছে, কিন্তু এটা কতদূর পর্যন্ত যেতে পারে? কারণ লয়াররা তো আপনি জানেন, আপনি এই ব্যাপারে বিজ্ঞ। আমি গভর্নমেন্ট উদ্যোগ নিক, গভর্নমেন্ট তার চেষ্টা করবে। আমি বলছি না যে অবৈধ যারা আছে তারা এখানে জোর করে তারা থাকতে পারবে শেষ পর্যন্ত, কিন্তু যেটা করতে হবে, এখন অবৈধ থাকার পরেও তো অনেকে তো একটা রাইট হয়ে যায়, ঠিক না? অনেকে জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসে, যেমন বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন দেশ থেকে আসে, যারা জাহাজে করে আসছে, কিন্তু সেখানে তারা রিফিউজি হয়ে যাচ্ছে। জি ওইসব দেশগুলোতে তাদের কোনো শেল্টার নাই, তাদের কোনো থাকার কোনো মানে খাবার নাই, কিছু নাই, তারা যুদ্ধের মধ্যে পড়ে গেছে, তাদের এনিমি তাদেরকে হত্যা করছে, তাদের জীবন বাঁচানোর তারা বিভিন্ন দেশে চলে আসছে। এখন এইসব দেশগুলো তো আমাদের ইউনাইটেড নেশনসের যে কনভেনশন অফ যে রিফিউজি কনভেনশন, সেখানে তো সিগনেটরি হিসেবে তার একটা পার্টি হিসেবে তার একটা অব্লিগেশন আছে। সেই অব্লিগেশন হচ্ছে রিফিউজিকে, যারা রিফিউজি, প্রকৃত রিফিউজি, তাদেরকে তারা সেটা দিতে হবে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে। আমরা যেমন আলোচনা করছি মনে হয় খুব সুন্দর যে আলোচনা। তারপর তাহলে আমি আপনাকে আরেকটা প্রশ্ন করি, যেটি সবাই করে ওইসব জায়গায় আমরা যেখানে দেখি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এবং সবাই কমেন্টে আছে, যে যারা রাজনৈতিক আশ্রয় করবেন, যারা এখানে চায়, তারা ফার্স্ট কান্ট্রিতে কেন রাজনৈতিক আশ্রয় চায় না? তারা কেন ইংল্যান্ডে আসতে চায়? বিভিন্ন দেশ টপকিয়ে, মনে করেন জার্মানি একজন আসলো, কিন্তু উনি জার্মানি অ্যাজাইলেম না নিয়ে উনি এখানে আসতে চায়। এটা ভেরি গুড কোয়েশ্চেন। এটা নিয়ে অনেক আগে একটা ডাবলিন চুক্তি ট্রিটি সাইন করেছিল পার্টিগুলো, দেশগুলোর মধ্যে, যে তারা মেইনলি যে যেই দেশে প্রথম আসবে সেই দেশে যদি সে ক্লেম না করে, আর সেকেন্ড যে দেশে আসবে সেই দেশ থেকে ফেরত পাঠাতে হলে তারা ওই দেশ এটা গ্রহণ করবে। তখন এটা থার্ড কান্ট্রি হয়ে যায়, কারণ একটা সেফ কান্ট্রির মাধ্যমে আসছে। জি বাট ইট হ্যাজ টু বি সেফ কান্ট্রি, থ্রু সেফ কান্ট্রি। সেফ কান্ট্রিতে এসে কেউ ওখানে অ্যাসাইলাম চাইল না, কিন্তু এখানে এসে অ্যাসাইলাম চাইল। জি তো তারপরে সেখানে কিছু এক্সেপশন আছে অবশ্যই। তারপরেও যদিও ওইসব দেশের থেকে চলে আসে কেউ মানে
অ্যাসাইলাম সিক করার পরে। জি এমন আছে যে তাদেরকে ফেরত পাঠানো কিংবা তাদেরকে ফেরত পাঠাতে পারে না, হয়তো তার এখানে আত্মীয় স্বজন আছে, জি তার হয়তো আরেকজন ভাই কিংবা ফ্যামিলি মেম্বার আছে যারা এখানে অ্যাসাইলাম অলরেডি পেয়েছে সেম গ্রাউন্ডে। তখন এইসব গ্রাউন্ডগুলি থাকলে তখন তাকে আর পাঠানো যায় এখানে ওই আর্টিকেল 8 ব্যাপারগুলো আছে। তারপরে এখানে কনসিডার করতে হয় তখন। আর যদি এগুলি না থাকে তখন ওই দেশে, মনে করেন ফ্রান্স থেকে আসছে, ফ্রান্সের গভর্নমেন্ট যখন এগ্রি করবে জি দেন এটা সেন্ড ব্যাক করে। আর তাদের একটা অব্লিগেশন আছে টু টেক হিম ব্যাক, যদি ওরা ওখানে অ্যাসাইলাম ক্লেম করে থাকে নাম্বার ওয়ান, অর তারা যদি ফার্স্ট অ্যারাইভাল যদি প্রমাণ করতে পারে জি ওই দেশে ফার্স্ট অ্যারাইভাল ছিল। কাজে পলিসিটা হচ্ছে এটাই, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এটাই যে তুমি সেফ কান্ট্রি, যেটা এই সেফ কান্ট্রিতে প্রথম অ্যাসাইলাম নিলা না কেন, জি ওখানেই তোমার কেস ডিসিশন হওয়া দরকার। এখানে মনে হয় আমরা তো ইলিগাল ইমিগ্রেন্ট যেটি এখন যেগুলো হচ্ছে লাইভ, আমরা যেগুলো দেখছি, যেগুলো যে ঘটনাগুলো হচ্ছে ওই প্রেক্ষিতে আমি আপনাকে কোয়েশ্চেন করলাম। বাট যারা স্টুডেন্ট থেকে অ্যাজাইলেম নেয় অথবা কেয়ার ওয়ার্কার থেকে অ্যাজাইলেম নিচ্ছে, সেটি কি কোনোভাবে বিঘ্ন, কোনোভাবে প্রবলেম হবে কিনা সেই জায়গাটাতে? আমাদের এই প্র্যাকটিসের মধ্যে যেটা দেখছি, অনেকে যেটা স্টুডেন্টরা কিংবা স্কিল ওয়ার্কার, জি কেয়ার ওয়ার্কার যারা আসেন অ্যাডভাইসের জন্য, অনেক সময় দেখা যায় তারা বলেন যে আমার তো স্পন্সর লাইসেন্স চলে গেছে, রিভোক হয়ে গেছে, অথবা আমার যে কাজ করার কথা ছিল ওই কাজ তো তারা দিচ্ছে না, জি অথবা দেখা যাচ্ছে ওই কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, অথচ হয়তো ওই কোম্পানিটা ব্যবসা করছে যে তাকে এনে এরকম আরো 10-12 জনকে এনেছে, হয়তো টাকা পয়সা নিয়ে, এগুলি পেপার পত্রিকা অনেক এসছে, মিডিয়াতে আসছে। তো এখানে এসে এটা এক ধরনের হিউম্যান ট্রাফিকিং এর মতো, কোনো কোনো ক্ষেত্রে এমনকি এটা মডার্ন স্লেভারির মধ্যেও পড়ে। বিভিন্ন পরিবেশের তারা সম্মুখীন হয়েছে, পরিস্থিতির সম্মুখীন হয়েছে। জি এই ক্ষেত্রে কেউ যদি বলে যে না আমি এখন তো তার দেশে যেতে হবে, যেহেতু হোম অফিস তার ভিসা কেটে দিচ্ছে, জি যেহেতু সে এখানে কাজ করছে না, তার পারপাস স্কিল ওয়ার্কার ভিসার এটা নাই, কিংবা একজন স্টুডেন্ট জি মনে করছে যে সে আর পড়ালেখা চালাতে পারছে না, তাও তার ভিসা তখন রিভোকেশন হয়ে যাবে, তার ভিসাটা তখন কাটিল হয়ে যাবে, জি তাকে 60 ডেজে টাইম দিবে, এর মধ্যে চলে যেতে হবে, না হলে এখানে অন্যভাবে থাকার, আইনগতভাবে থাকার ব্যবস্থা করতে হবে। তখন এই 60 ডেজের মধ্যে কি করবে, তখন এটা ওই ওয়ার্ক পারমিটে যারা আছে স্কিল ওয়ার্কার স্টুডেন্ট, তারা এসে দেখা যায় আইনি সাহায্য নেওয়ার চেষ্টা করে, অ্যাডভাইস নেয় যে তারা কিভাবে থাকতে পারে। তো সেখানে দেখা যায় অনেকের অসুবিধা আছে, অনেকে দেশে যেতে পারছে না, কারণ তার লাস্ট অপশন হচ্ছে হি or she will have to go back to his country of origin, কিন্তু কান্ট্রি অফ অরিজিনে সে এখন যেতে পারছে না। কারণ কি? বিকজ অফ দ্য চেঞ্জ অফ সার্কামস্টেন্সেস ইন দ্য কান্ট্রি, রাজনৈতিক প্রেক্ষাপট। ফর এক্সাম্পল কেউ বলতে পারে যে বাংলাদেশে গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, উনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ কর্মী ছিল, ছাত্রলীগ কর্মী ছিল, যেটা বিএনপির আমলে, আওয়ামী লীগের আমলে বিএনপি কর্মীরা কিংবা জামাত ইসলামের কর্মীরা, অন্যান্য পার্টির কর্মীরা আওয়ামী লীগের আমলে যেভাবে ক্লেম করেছিল, থাকতে পারে, যেমন পলিটিক্সে তো হিউজ পার্টিসিপেশন আছে, অনেকের একটু থাকতে পারে। তো সেখানে ওই গ্রাউন্ডে যখন তার দেশের হয়তো কোনো সমস্যা হচ্ছে, বাড়িঘর সমস্যা হচ্ছে, কেউ তার ফ্যামিলির অসুবিধা হচ্ছে, কেউ তার বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন গ্রাউন্ডে দেখা যায় তা সে সেফ ফিল করছে না দেশে যাওয়ার জন্য, তখন সে ক্লেম করে। অথবা দেখা যায় অন্য কোনো গ্রাউন্ড থাকে, হয়তো তার হয়তো জায়গা জমি সম্পত্তি নিয়ে কোনো গন্ডগোল আছে, হয়তো কেউ স্টুডেন্টের লেখাপড়া করার জন্য অথবা ওয়ার্ক পারমিট আসার জন্য লোন নিয়ে আসছে, জি লোন নিয়ে পাওনাদাররা খুঁজছে অনেক কিছু গ্রাউন্ড। আপনি একটা কথা যদি বলেন, মনে হয় অনেকভাবে আমাদের যে দর্শকরা আছেন তাদের মধ্যে অনেকেই থাকতে পারে এবং আছে, মনে করেন কেয়ার ওয়ার্ক ভিসা এসছে অথবা ওয়ার্ক পারমিটে এসছে, এবং অনেকে স্টুডেন্টও আছে যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন, তাদের প্রথম পদক্ষেপটা কি হতে পারে? কেউ যদি এই ধরনের সিচুয়েশনে পড়েন যে তার কার্টেল হয়ে গেছে, প্রপার তার অবস্থা এরকম হয়ে গেছে, তখন ফার্স্ট অফ অল হি অর শি শুড সিক প্রপার অ্যাডভাইস ফ্রম এক্সপার্ট ইমিগ্রেশন অ্যাডভাইজার্স বেসিক্যালি। কারণ হচ্ছে ইমিগ্রেশন ল ইজ দিন দিন গেটিং ইজ টাফার, কমপ্লিকেটেড, এবং দে শুড গো টু দ্য এক্সপার্ট লয়ার্স ফর ফার্দার অ্যাডভাইস, কারণ এটা জীবন নিয়ে খেলা করা উচিত না।
সে যদি কিছুই না করে তখন তো সে ইলিগেল হয়ে গেল। ইলিগেল হয়ে গেলে তখন ওই যে ওয়ান ইন ওয়ান আউট ইত্যাদি ইত্যাদির মধ্যে পড়বে। মনে হয় খুব সুন্দর। আপনি যেহেতু একটা জিনিস বলেন খুব কঠিন হয়ে গেছে, এই কঠিনের সাথে একটা জিনিস আমরা আরো দেখছি, আমাদের জীবন আরো সহজ করে দিচ্ছে এআই। এখন কিছুদিন আগে আপনি দেখেছেন, আমি পড়েছি যে এআই এর সাইটেশনের মাধ্যমে একটা রায় হচ্ছিল, এবং এই রায়ে ট্রাইব্যুনাল কি বলেছে, জাজ কি বলেছে, কারণ ও যে কেসগুলি সাইট করেছে ওটাতে কিছু ওটা ছিল না। আপনি যদি এই ব্যাপারে কিছু বলেন যে এআইটা ইউজ করা উচিত বা করা তো উচিত, বা কিভাবে করতে পারে, আপনি কি মনে করেন? এটা সম্ভবত একটা বাংলাদেশি কেসেই রিসেন্টলি আবার ট্রাইব্যুনাল একটা ডিসিশন দিচ্ছে। এটা কিন্তু এআই নিয়ে কেসটা না, কেস পরিচালনা করতে গিয়ে লয়ার সাহেব উনি ওই যে আর্গুমেন্ট সাবমিট করছে, তো আর্গুমেন্টে কতগুলি কেস ল সাইটেশন দিই আমরা। দেখা গেল এই কেসের যে পার্ট যেই ইয়েটা ডিসিশনটা বলা হয়েছে যে এই ধরনের ডিসিশন হয়েছে, এই আমরা অবিটার ডিকটাম যেটা বলি লিগ্যাল টার্মে, যেটা রেশিও বলি বা প্রেসিডেন্ট, যেটা সেইটা এই কেসে বলা হয়েছে, যেটা আমার কেসে এটা সাপোর্ট করছে আগে একটা আপার কোর্টের একটা ডিসিশন। কিন্তু বিচারকরা বললেন যে দেখেন এই কেসগুলো আপনি পড়ে দেখেন, এই কেসগুলোতে আপনি যে কথা বলছেন এই কথা বলে নেই। তো লয়ার সাহেব বললো না না এগুলি ঠিকই আছে। বলে ঠিক আছে, আপনাকে আমরা সময় দিলাম, বিবেচনা করে আসেন। তারপরেও দেখা গেল যে না, উনি বলছেন যে না এগুলো ঠিকই আছে। পরে যখন কোর্টে স্ট্যান্ডটা নিচ্ছে খুব স্ট্রিক্ট, তখন লয়ার সরি বলছেন। কিন্তু দ্য লয়ার হ্যাজ বিন অলরেডি রিপোর্টেড টু দ্য বার স্ট্যান্ডার্ড বোর্ড। I think he went for a training as well. So কাজে এটা জিনিস হচ্ছে এটা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, চ্যাটজিপিটি, এগুলি তো আমাদের জীবনকে এখন খুব ইনফ্লুয়েন্স করছে, নো ডাউট। ইজিও করে, এগুলির ভালো দিক আছে, খারাপ দিকও আছে। এখন ধরেন একটা লিগ্যাল ড্রাফটিং করতে গেলে এটা লিগ্যাল নলেজ লাগে, এবং সেই লিগ্যাল নলেজে সে যেটা করছে কম্পিউটার নিয়ে রিসার্চ করে, আগে এক সময় হয়তো হাতে লিখে সব করতে হতো, কিন্তু এখন কম্পিউটারে সব করছে। কিন্তু যে নলেজটা, লিগ্যাল নলেজ, যেটা দিয়ে ল পড়ালেখা করে প্র্যাকটিস করে যে নলেজটা গেইন করে হয়েছে, এটার বিকল্প এআই নয়। জি, এইটাই এই কোর্টের কেসটার মাধ্যমে প্রমাণ হয়েছে। বিকজ ইউ হ্যাভ টু নো হোয়াট আর ইউ গোয়িং টু রিলাই আপন। হ্যাঁ, এখন আমি যদি বলছি আমি এই এআই দিয়ে একটা ড্রাফটিং করে নিলাম, কিন্তু এটা দেখা গেল নট relevant to my case actually when you go into the deep study of this case. কারণ আপনাকে একটা কেস সাইট করার আগে আমরা দেখি যে এই কেসটা আমার প্রথমত ফেভারেবল যদি ইউজ করতে হয়, তখন ওই কেস আমাকে এ টু জেড পড়তে হবে। জি, ইটস নট এনাফ দ্যাট আমি হেড নোট পড়ে দেন কোর্টে চলে গেলাম। ইটস লিগাল প্র্যাকটিস ইজ নট দ্যাট ইজি। হ্যাঁ, কেউ করতে পারে, কিন্তু ইউ হ্যাভ টু টেক ইট ভেরি সিরিয়াসলি বিকজ উই আর প্লেইং উইথ দ্য মানে পিপলস লাইফ। জি, ধন্যবাদ মনোহর ভাই, আপনি খুব সুন্দর করে বলে দিয়েছেন। আসলে আমাদেরও দেখা উচিত যে যারা, এই জন্যে আমরা সবসময় বলি যে অভিজ্ঞ এবং সবকিছু দেখে শুনে ওনাদের একজন লয়ার নেওয়া উচিত। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পরে আবার দর্শক আমাদের সাথেই থাকবেন আমাদের এই প্রোগ্রামে। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। Rainy days don't seem so wet, stormy nights don't stay. From the moment that we met, you were worth the wait.
Oh, this could be the best thing that I'll ever. Pregnacare, the UK's #1 pregnancy supplement. স্টাফ সংকটের জন্য আমাদের রেস্টুরেন্ট চালানো খুবই কঠিন হয়ে পড়েছে। তাহলে আর দেরি করছেন কেন? ব্যারিস্টার শহীদ এবং গ্লোবাল ল সলিসিটার্সের সাহায্যে বিদেশ থেকে দক্ষ কর্মী নিয়ে আসুন। গ্লোবাল ল সলিসিটার্সের মাধ্যমে ইমিগ্রেশন ল, ফ্যামিলি ল, এমপ্লয়মেন্ট ল সহ যে কোনো ধরনের আইনি পরামর্শ দেওয়া হয়। ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশনের কাজে আমাদের 17 বছরের অভিজ্ঞতা রয়েছে। গ্লোবাল ল সলিসিটার্স আপনার আইনি ওয়ার্ক পারমিট এবং ইমিগ্রেশন এক্সপার্ট। 243 হোয়াইটশেপেল রোড, টেলিফোন 02075399443। আপনি কি কম খরচে বাংলাদেশি পাসপোর্টে হজ করতে চান? প্রায় 1 যুগ ধরে ইউরোপ আমেরিকা থেকে বাংলাদেশি পাসপোর্টে হজে যাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড। কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড আপনার একটা বিশ্বস্ত প্রতিষ্ঠিত নাম। এর মাধ্যমে আপনি 2026 সালে হজের জন্য সিদ্ধান্ত নিতে পারেন। আর মাত্র 3 মাস সময় রয়েছে। আপনি আপনার ভোটার আইডি কার্ড অথবা আইডি কার্ড না থাকলে জন্য নিবন্ধন কার্ড দিয়ে নিবন্ধন করে দ্রুত আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। বাংলাদেশি পাসপোর্টে সরাসরি হজ করতে আজই যোগাযোগ করুন কাবার পথে ট্যুরস এন্ড ট্রাভেলস লিমিটেড। আমি হোটাই মিয়া পুলিরে তো আর জন্য বিয়া দিতাম পারতাম না। তালই সব আমি শান মিয়া আগে মিষ্টি মুখ কান্দা খইল লক্কা। বাবা, আমি রাজি, আলহামদুলিল্লাহ। রাজি তো হবেই। মিস্টার সুইটের মিষ্টি বলে কথা। মিস্টার সুইট এখন দেশের সীমানা পেরিয়ে হোয়াইট চ্যাপেল রোড, লন্ডনে। এখানে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ কারিগর দ্বারা সব ধরনের কেক ও মিষ্টি তৈরি এবং অর্ডার রাখা হয়। মিস্টার সুইটের মিষ্টি আভিজাত্য করেছে। শুধু দর্শক মন্ডলী, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের জনপ্রিয় প্রোগ্রাম ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন, যেটি আয়ন টিভিতে প্রতি শুক্রবারে 10টার সময় হয়ে থাকে এবং আপনারা তারপরেও দেখেন অনেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেটি দেখানো হয়। শুধু দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার মনোহর হোসেন, যিনি প্র্যাকটিসিং ব্যারিস্টার কমিউনিটিতে অতি সুপরিচিত, তিনি দিক নির্দেশনা দিয়ে থাকেন এবং সেটিকে আপনারা আপনাদের দিক নির্দেশনা হিসাবে আপনারা নেবেন। আপনারা প্রশ্ন করতে পারেন আমাদের স্টুডিওতে। আমাদের স্টুডিওর টেলিফোন 9 হলো 0203515788। এই নাম্বারে আপনারা ফোন করলে মনোহর ভাই আছেন, উনি আপনাদেরকে অ্যাডভাইস করতে পারবেন। তবে সেটি পুরো জিনিসটা যেহেতু উনি শোনেন না, উনি একটা গাইডলাইন হিসাবে বলবেন। যাই হোক মনোহর ভাই, আমরা বিরতির আগে অনেক কিছু নিয়ে কথা বলেছি, র্যালি নিয়ে কথা বলেছি, ইমিগ্রেশন সিস্টেম নিয়ে কথা বলেছি, আমরা এআই এবং জাজমেন্ট, যেগুলো যেসব লয়াররা কাট কর্নার করতে যেয়ে তাড়াতাড়ি করার জন্য এআইয়ের সুবিধা নেয় এবং তাদের যে প্রবলেমগুলো হয় সেটি সম্বন্ধে আলাপ করেছি। এখন যেটি করব মনে হয়, চলেন আমরা যদি একটু অন্যদিকে যাই। মনে করেন যারা সেটেল স্ট্যাটাসে আছে তারা কিভাবে পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারে মনে হয়? না, সেটেল স্ট্যাটাসে তো যারা পার্মানেন্ট প্রি সেটেলড কথা বলছি, প্রি সেটেলের কথা বলছি। হ্যাঁ, প্রি সেটেল। থ্যাংক ইউ ফিরোজ ভাই। প্রি সেটেলড স্ট্যাটাসে ওরাই থাকে যারা ইউরোপিয়ান রাইটের বেসিসে এখানে আছে, ফ্যামিলি রাইট অথবা ইউরোপিয়ান সরাসরি তার নিজের রাইটে এখানে আছে, এবং সে হোল আইডিয়াটা হচ্ছে এখানে তার পার্মানেন্ট সেটেল না হওয়া পর্যন্ত, 5 বছর না থাকা পর্যন্ত উনি এখানে প্রি সেটেল, সেটেলের স্থায়ী হওয়ার আগের। যারা ফ্রান্স, জার্মান, ইটালি থেকে আসেন অনেকেই আছেন। জি। তো এখন প্রি সেটেলদের জন্য দেখেন, আগে যেটা নিয়ম ছিল যে প্রি সেটেল পার হওয়ার আগেই, অত প্রি সেটেল পার হোক কোনো অসুবিধা নেই, কিন্তু তাকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে 5 বছরের ভিত্তিতে, তার প্রমাণ ইত্যাদি, এখানে যে ছিলেন, কাজ করেছেন ইত্যাদি। কিন্তু এখন সাম্প্রতিক সময়ে যেটা চেঞ্জ আসছে সেটা হচ্ছে তারা বলছে যে কি 5 বছর শেষ হলে তারা অটোমেটিক হোম অফিসে একটা ইমেল পাবে, টেক্সট মেসেজ পাবে, এবং তাদের কিছু করতে হবে না। যদি কিছু করতে হয় তখন ওই ইমেলে বলে দেবে, অথবা তারাই কনফার্ম করে তার সেটেল হয়ে গেছে, অটোমেটিক হোম অফিসের ডিসিশন নেবে।
তারা যদি এই ধরনের ইমেল না পেয়ে থাকে তখন অবশ্যই তারা যোগাযোগ করে হোম অফিসে অ্যাপ্লিকেশন করবে, কোনো অসুবিধা নেই। এটা কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড। জি। আর যারা মনে করে যে ওই ইমেলটা পাওয়ার আগে অথবা ওই মেসেজ পাওয়ার আগে যাদের অলরেডি 5 ইয়ার্স হয়ে গেছে, জি, সেটেলমেন্টের জন্য তারা এলিজিবল হয়েছে, তারা বলছে তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন তো ফ্রি। আচ্ছা, এটা তো অন্যদের মতো ওদের প্রি সেটেলদের জন্য পয়সা লাগে না। ওদের তো যারা ইউরোপিয়ান তাদের তো কোনো লিভ টু রিমেনের জন্য কোনো ফি দিতে হয় না, আইএসএস ফি দিতে হয় না, কাজেই তাদের ডিপেন্ডেন্টও খুব সুবিধা, তারা ডিপেন্ডেন্ট আলাদা খুব সুবিধা আছে। ফ্যামিলি মেম্বার্স স্পেশালি ওয়াইফ, হাজব্যান্ড, বাবা মার জন্য, ছেলে মেয়ের জন্য এখনো পর্যন্ত ভালো সুযোগ সুবিধা আছে আমি মনে করি। জি, এটাই নিয়ম অ্যাট দ্য মোমেন্ট। ধন্যবাদ, সেটাকে ফলো করতে হবে। খুব ভালো, থ্যাংক ইউ মনোহর। শুধু দর্শক, আপনারা যারা আমাদের স্টুডিওতে অ্যাডভাইসের জন্য ফোন করতে চান তাদের জন্য আবার নম্বরটি বলছি 020351555788। মনোহর ভাই, মনে করেন অ্যাজাইলেম ফ্যামিলি রিউনিয়ন, যেটি মনে করেন আমি অ্যাজাইলেম পেলাম বা রিফিউজি, আমি আমার ফ্যামিলিকে আনতে পারবো নাকি, আমার বউ বাচ্চা দেশে আছে, এটার এখন কি পরিস্থিতি? অ্যাসাইলাম ফ্যামিলি আনা, এটা কিন্তু কয়েকটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা যেটা বলি যে পোস্ট ফ্লাইট এবং প্রি ফ্লাইট। যারা অ্যাসাইলাম পেয়েছে, জি, তারা এই দেশে আসার আগে যদি কোনো ফ্যামিলি থাকে তাদেরকে বলা হয় প্রি ফ্লাইট ফ্যামিলি মেম্বার্স। আর যারা কিন্তু অ্যাসাইলাম পাওয়ার পর যদি কোনো বিয়ে শাদী করে থাকেন, তার যে পারিবারিক যে স্পাউস অফ ফ্যামিলি মেম্বার্স, এরা হচ্ছে পোস্ট ফ্লাইট বলা হয়, অর্থাৎ আফটার হি সিকিউরড হিজ রিফিউজি স্ট্যাটাস। এই রিলেশনশিপ নতুন। জি, স্ট্রেট ফরওয়ার্ড ব্যাপার হচ্ছে এদেরকে সবাইকে অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে ওই 29,000 এবং ফাউন্ডের যে ইনকাম এবং যদি কোনো এক্সামশন থাকে সেটাও শুধু নিতে পারে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি ইত্যাদি মিট করতে পারে। সেটা হচ্ছে রিফিউজি উনি যদি পার্মানেন্ট নাও হন, শুধু রিফিউজি স্ট্যাটাস পেলেও নিয়ম। তবে যারা আগে ছিল, ফ্যামিলি মেম্বার যারা আগে ছিল, জি, তাদের তো কোনো ফি দিতে হয় না, কিছু দিতে হয় না, তাদের জন্য আর একটু সহজ অ্যাপ্লিকেশন করা, এবং তারা ফ্যামিলি রিউনিয়নের মাধ্যমে তারা অবশ্যই আসতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। তবে এই মুহূর্তে তারা বলছে এটা সাসপেন্ড করেছে, জি, কিছুদিনের জন্য স্থগিত করেছে, পোস্টপোন করেছে। দে আর নট সেইং ইট ইজ পার্মানেন্টলি স্টপ, কারণ এখানে হিউম্যান রাইটস এর ব্যাপার আছে, মানবিক বিষয়টা ব্যাপার আছে। ফ্যামিলিজ উইল বি ডিস্ট্রয়েড। তার মানে আপনি বলছেন আমি নতুন বিয়ে করলে অ্যাজাইলেম পেলাম, আমি বিয়ে করলাম অ্যাজাইলেম পাওয়ার পরে, তখন আমি আনতে পারবো না, তখন ওইভাবে আনতে হবে। ফ্যামিলি নর্মাল যেটা দেখে ব্রিটিশ সিটিজেনরা যেভাবে আনে সেভাবে আনে। আর এখন যদি কেউ মনে করে যে না তার এদিকে সাসপেনশন আছে, এটা জি পলিসি নিয়মটা, তারপরেও কিন্তু সে আনতে পারবে। জি, সে স্টিল ওই অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে আনতে না পারার কোনো কারণ নেই। জি, অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে ওই বেতন দেখিয়ে, পয়সা দেখিয়ে যেটা আনতে নর্মাল ওইটা আনার জন্য কোনো পথ বন্ধ নাই, ওইটা খোলা আছে। ধন্যবাদ মনোহর। আমরা যেহেতু ফ্যামিলির কথাই বলছিলাম, আমি যদি এবার অভিবাসন আইন না বললে, অভিবাসন আইনও এটির সাথে জড়িত, বাট ফ্যামিলি ল সম্পর্কে যদি একটা প্রশ্ন করি আপনাকে, কেউ ডিভোর্স করতে চাইলে কেউ কি সেটা স্টপ করতে পারে? ওয়েল, ডিভোর্স কেন করতে চায়, প্রথমত কথা হচ্ছে ডিভোর্স কেন করতে চায়, যেহেতু তার মধ্যে মিলছে না, তারা থাকতে চায় না একসাথে। জি, আইদার পার্টি ইজ নট ইন্টারেস্টেড, অর্থাৎ যে কোনো একটা কল আছে, আমি একটা কল নিই। দর্শক, টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমার সাথে আলাপ করেন। ব্যারিস্টার মনে শুনছেন, কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আমি আহমেদ বলছিলাম বার্মিংহাম থেকে। জি ভাই, আমি আমার একটা কোয়েশ্চেন হইল, আপনার আমি ব্রিটিশ ন্যাশনাল জন্য অ্যাপ্লাই করব, তো আমার একটা কান্ট্রি জাজমেন্ট ছিল, ওইটা কি কোনো এফেক্ট করবে কিনা, ওইটা জানতে চাইছি। মনে হয় কান্ট্রি কোর্ট জাজমেন্টে আপনি পয়সা দিয়ে দিয়েছেন? জি, পে করে দিয়েছেন, ঠিক না? জি, পে করে। তো আপনি ওখানে যোগাযোগ করছেন যে আপনাকে ওই যে আপনার কান্ট্রি কোর্ট জাজমেন্ট যেটা আছে, রেকর্ড আছে, এটা থেকে বাদ দেওয়ার জন্য?
জি না, ওইটা পাচ্ছি। ওটা একটু যোগাযোগ করেন। আর তাছাড়া আপনার কোনো অসুবিধা হবে না, যেহেতু আপনি কান্ট্রি কোর্ট জাজমেন্ট দেওয়ার পরে আপনি যেহেতু ওটা 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 কোর্টের জাজমেন্ট অনুযায়ী আপনি পয়সা দিয়ে দিচ্ছেন বলতেছেন, তাহলে তো আপনার গুড ক্যারেক্টার। ওইটা আপনার 2018 সেটা আমি ওইটা দিয়েছি। 18 হলে তো কোনো সমস্যা হবে না, যেহেতু এটা আপনার তো কয়েক বছর আগে। তারপরেও গুড ক্যারেক্টার আপনাকে এটা ডিক্লেয়ার করতে হবে। আপনি যখন অ্যাপ্লিকেশনে আসবে সেখানে আপনাকে এইসব কিছু ডিক্লেয়ার করতে হবে। ডিক্লেয়ার করে বলতে হবে যে আমার কান্ট্রি কোর্ট জাজমেন্ট আছে এবং এই জাজমেন্টে আমি দিয়েও দিছি, এটা 2018 হয়েছে, কিছু কিছু বর্ণনা এটা দিতে হবে। তাহলে তারা মনে করবে যে আপনি আসলে একজন সৎ, কারণ আপনি সব ডিসক্লোজ করেছেন, আপনি সব তাদেরকে খুলে বলেছেন। এটাই তারা চায়। বুঝতে পেরেছেন? ধন্যবাদ। দর্শক আশা করি বুঝতে পেরেছেন। মনে হয় আমরা ওই ডিভোর্সটা নিয়ে যদি আরেকটু আপনি বলেন। ওয়েল, ডিভোর্স অ্যাকচুয়ালি ইজ ভেরি ডিফিকাল্ট টু রেসিস্ট। জি, কারণ যারা এখন তো নো ফল্ট সম্পর্কে নো ফল্ট ম্যারেজ যেটা আসছে, নো ফল্ট ডিভোর্স। আমার প্রশ্নটা ছিল কেউ কি স্টপ করতে পারে কিনা? স্টপ ডিলে করতে পারে, হয়তো কেউ অ্যাপ্লিকেশন করতে পারে যে আমি এই কারণে এইভাবে রেসিস্ট করতে চাই, বাট আলটিমেটলি দেখা যাচ্ছে যেহেতু নো ফল্ট, জি, কোনো ফল্ট লাগে না এটা আর কি। তো এগুলি যে যখন ফাইন্যান্সিয়াল ইস্যুগুলো চলে আসে তখন ডিলে হয়ে যায়, বাচ্চা কাচ্চার ইস্যু হয়ে ডিলে হয়ে যায়, তখন অন্য লাইনে চলে যায়। বাট ডিভোর্স আলটিমেটলি ডিভোর্স হয়ে যায়, কারণ একটা পার্টি যদি ডিভোর্স না চায় আরেকটা পার্টি এটাকে রেসিস্ট করতে পারে না। বিয়েটা তো এরকমই, উভয় পক্ষ মিলিতভাবে ঐক্যমতে সংসার চালিয়ে যাবো। এখন আরেক পক্ষ যদি না চায়, জি, এটা তো চুক্তি, এগ্রিমেন্টে যদি একটা পার্টি উইথড্র করে ফেলে, জি, সমস্যা। ধন্যবাদ মনোভাব, আপনি বলেছেন সংসার। আমি আরেকটি প্রশ্ন করতে চাই। আমি আসলে কমিউনিটিতে অনেক সময় চলে, অনেকে প্রশ্নগুলো করে এবং অনেকের কিন্তু এই ধরনের ব্যাপার হয়। মনে করেন একজন প্রথম স্ত্রীর সাথে বা একজন বিবাহিত স্ত্রীর সাথে দীর্ঘদিন ধরে সংসার করছেন না, তিনি আরেকজনকে ইসলামিক নিয়মে বিয়ে করলেন। এই ভিত্তিতে এইখানে এই দেশে কি রাখা যাবে ওনাকে? উনি কিন্তু ওনার সাথে সংসার করছেন না, কিন্তু ডিভোর্স হয়নি। তো ফার্স্ট অফ অল, ইসলামিক যে ম্যারেজটা এখানে কিন্তু অফিসিয়ালি ইজ নট রিকগনাইজড, কিন্তু ইসলামিক ম্যারেজ বিশ্বের বিভিন্ন দেশে বাইরে হয়েছে, সেটাকে তারা অ্যাকসেপ্ট করে। তবে যদি সেটা পলিগামাস ম্যারেজ হয়ে যায়, একাধিক বিয়ে হয়ে যায়, এখানকার আরেকটু ডিভোর্স না করে, তখন কিন্তু সেটাকে তারা অ্যাকসেপ্ট করে না। বাট আমাদের দেশে মনে করেন ইসলামিক দেশগুলোতে তো এটা তো কতগুলি আছে যে হয়তো অ্যাকসেপ্টেবল, কোনো কোনো ক্ষেত্রে ডিভোর্স একেবারে ফাইনাল না করেও তারপরেও এটা হয়তো ওয়াইফের, প্রথম ওয়াইফের সম্মতিতেও হতে পারে, দ্বিতীয় ওয়াইফের সম্মতিতে, ইত্যাদি অনেক ওইসব কথা আমি গেলাম না। বাট কথা হচ্ছে এখানে ইসলামিক ম্যারেজ হলে এখানে হচ্ছে 2 years যদি রিলেশনশিপ না হয়, 2 years যদি না থাকে প্রথম স্ত্রীর সাথে, না না যেটা এখন সেকেন্ড টাইম, জি, তাহলে তো রিলেশনশিপেই তো স্টাবলিশ করা যায় না যে এজ এ পার্টনার, স্পাউস। এটা যে একটা প্রি কন্ডিশন হচ্ছে, আইদার শি অর হি উইল হ্যাভ টু বি ম্যারিড অ্যাকর্ডিং টু দ্য ল, হয়তো সেটা অন্য দেশে হতে পারে, সেই দেশে আইন এটা গ্রহণযোগ্য হতে হবে, অথবা এই দেশে এটা ইংলিশ সিস্টেমে, এটা রেগুলার সিস্টেমে বিয়ে হতে হবে। তাহলে এইটা না হলে, তাহলে 2 years যদি সাবসিস্টিং হয় রিলেশনশিপ, দেন বলতে পারবে পার্টনার। তবে পার্টনার হলেও সেই যদি পার্টনারের বেসিসেও যদি অ্যাপ্লিকেশন করতে চায়, তখন তারা দেখবে তার আগের বিয়েটা কি একেবারে ফাইনালি ভেঙে গেছে কিনা, ডিভোর্স হয়ে গেছে কিনা, অথবা ডিভোর্স না হলেও এটা কোনো একেবারে অবশ্যম্ভাবীভাবে এটা ভেঙে গেছে কিনা। জি, তো কাজেই এখানে বিভিন্ন ইয়েগুলো আছে, মানে শেষ করতে হবে। আমি বলছি না যে কি একেবারে এই যে ইসলামিক ম্যারেজ যেটা হয়েছে এটা একেবারেই যে মানে ফেলে দেবে এমন না, তবে সেটা এভিডেন্স অফ কোহ্যাবিটেশন, এভিডেন্স অফ রিলেশনশিপ, এবং তাকে পরে কাজে লাগাতে পারে, পরে কাজে 2 বছরের বেসিসে হতে পারে। তারপরে কেউ অনেক সময় দেখা যায় ইসলামিক ম্যারেজ করছে, কিন্তু ইন দ্য মিন টাইম তার নতুন সংসারে নতুন একটা বাচ্চা কনসিভ করেছে, সেটাও সব এটা একটা ফ্যাক্টর হয়ে যায়। তখন ওই বাচ্চা যদি এখানকার সেটেলড স্ট্যাটাস কিংবা ব্রিটিশ সিটিজেন হয় বাই বার্থ, তখন তার একটা থাকার জন্য এটা
গ্রাউন্ড হয়ে যায়। জি, এগুলি আপনি কেমনে বন্ধ করবেন? আপনি এখানে এগুলি তো আসে এই রাইটগুলো। না, ধন্যবাদ মনোহর ভাই। আরেকটা প্রশ্ন এসেছে, একজন আমাদের স্টুডিওতে একজনকে টেক্সট করেছে যে একজন অ্যাজাইলেমে আছেন, উনি কি অন্য কোনো ভিসায় সুইচ করতে পারেন কিনা? অ্যাজাইলেমে আছেন, করতে পারবেন, অ্যাজাইলেম কিন্তু পায় নাই, করতে পারবেন কেন? অ্যাসাইলাম থেকে অ্যাজাইলেম পায় নাই। অ্যাসাইলাম থেকে ডিপেন্ড করে। এখন অ্যাসাইলাম থেকে এখন যদি অ্যাসাইলামে যদি সেখানে বলা হয় যে কি তার বেইল কন্ডিশনের মধ্যে ফেলে দিচ্ছে, তাহলে তাকে তার ওয়ার্ক পারমিট সুইচ করা ডিফিকাল্ট হয়ে যায়, স্টুডেন্ট ভিসাতে সুইচ করা ডিফিকাল্ট হয়ে যায়, যদি না হোম অফিস ডিসক্রিপশন এক্সারসাইজ করে। কারণ এসব ইয়েতে একটা কন্ডিশন আছে যে বেইলে থাকতে পারবে না যখন অ্যাপ্লিকেশন করবে, স্কিল ওয়ার্কার ইত্যাদি ইত্যাদি। অ্যাসাইলাম থেকে ম্যারেজ সেটেলমেন্টে সুইচ করা যায়, সমস্যা কি? যদি সে তার এক্সিস্টিং ভিসা ছিল, ভিসা থাকতে থাকতে অ্যাপ্লিকেশন করেছে স্টুডেন্ট কিংবা ওয়ার্ক পারমিট স্কিল ওয়ার্কার হিসেবে, তখন তো এরকম অনেক কেসে আমরা করেছি, সেখানে তারা পারমিশন পেয়েছে থাকার জন্য নর্মাল ওয়েতে। জি, তবে যারা একটু ওদের জন্য অসুবিধা, যারা ইলিগেলে এসে অ্যাসাইলাম অথবা ইলিগেল হয়ে গেছে অ্যাসাইলাম সিক করেছে, আবার এখন যদি বিয়েতে সুইচ করতে চায়, এটা মানেই তারা দেবে এমন কোনো কারণে। কাজে এখানে অনেকগুলো এক একজনের কেস একই রকম, জি জি, কেস টু কেস বেসিস। এটা যদি আমি একেবারে গড়পড়তে বলে দিই যে না এটা সুইচিং হবে কিংবা হবে না, এভাবে বললে জিনিসটা হয়তো অনেকে ভুল বুঝতে পারে। আপনাকে ভালো করে দেখতে এক হবে। একজনের কেস এক এক রকম, জি, সেই অনুযায়ী এটা আমরা বলতে পারবো কেস সিনারিওর বেসিসে যে সে সুইচ করতে পারবে কি পারবে না। যেমন আপনাকে প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে। একটা কল আছে, দর্শক টেলিভিশনের আওয়াজ কমিয়ে টেলিফোনে আমাদের সাথে আলাপ করেন। জি, ব্যারিস্টার মনোহর শুনছেন। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম, বলেন ভাই। আপনারা ভালো আছেন? জি ভালো। আপনার কোথা থেকে বলছিলেন? নাম? আমি লন্ডন স্টেপনিবিয়ান থেকে বলছি। জি, প্রশ্নটা করেন। জি, প্রশ্নটা হলো আমি আমার ব্রিটিশ সিটিজেন সার্টিফিকেট লাগে আমি অ্যাপ্লাই করছি মেতে, এখন 4 মাস হয়ে গেছে। এখন কি ব্যারিস্টার সাহেবের কাছে জানতে চাইতেছি এখন কি আমার কোনো কিছু করার ওরা বলতেছে আমার এগুলো ইমিগ্রেশন এন্ড ইউকে ইমিগ্রেশন সেকশন ট্রান্সফার করছে। না না, কিসের জন্য অ্যাপ্লিকেশন করছেন আপনি? ব্রিটিশ সিটিজেনশিপ এটা পরিষ্কার না তো। আপনি বলছেন সিটিজেন সার্টিফিকেট, সিটিজেন ন্যাচারালাইজেশনের জন্য। ন্যাচারালাইজেশন আপনি সিটিজেন হন নাই আগে? জি না। আচ্ছা, সো সার্টিফিকেট বলা দরকার কি? আপনি বলবেন আপনি ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করছেন, ঠিক আছে? জি, ওকে। তো 4 মাস হয়েছে, তো তারা বলে 6 মাস পর্যন্ত চুপচাপ থাকার জন্য, বুঝছেন? জি। আপনি তো এখন তো ইনকোয়ারি করে লাভ হবে না। অনেক সময় তারা 1 বছরও নেয়, কোনো সময় 2 মাসও দিয়ে দেয়। আপনি আর 2টা মাস অপেক্ষা করেন, তারপরে আপনি একটা তাদেরকে স্মরণ করিয়ে দিয়ে একটা চিঠি পাঠাতে পারেন, ঠিক আছে? জি। তাহলে হয়তো কাজ হবে আর কি। এখন 6 মাস যাওয়ার আগে কিছু তাদেরকে জ্বালাতন করা এটা তারা পছন্দ করে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তো আমার দেশে বা কোনো কোথায় যেতে হলে আমার আর কোনো সমস্যা হবে না। আপনার বাংলাদেশের পাসপোর্ট আছে তো? জি, বাংলাদেশি পাসপোর্ট আছে। আপনার তো ই ভিসা আছে না, পার্মানেন্ট রেসিডেন্স ই ভিসা আছে, তো আপনি যেতে পারবেন। যাতে এরকম সিটিজেনশিপ আপনার যখন সিটিজেনশিপ কনফার্ম করবে, তখন আপনি ওই যেদিন বুকিং দেবেন, আপনার যখন আপনার সিটিজেনশিপ সেরেমনি হবে সেদিন আপনাকে থাকতে হবে, কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ দর্শক, আশা করি বুঝতে পেরেছি। থ্যাংক ইউ আপনাদেরকে, থ্যাংক ইউ আপনাদের। ধন্যবাদ। মনে হয় আমরা যেহেতু একটু ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, এখন আমি ডিভোর্সের সাথে যদি আমরা ফ্যামিলি লর সাথে একটু যদি অভিবাসন আইন ইমিগ্রেশনটাকে অ্যাড করি, তাহলে মনে করেন একজনের সম্পর্ক ভেঙে গেছে এই দেশে আসার, স্পাউস ভিসায় আসার পরে। এই দেশে থাকতে হলে তার কি অন্য কোনো বিকল্প আছে? সেটি হাজবেন্ডও হতে পারে, ওয়াইফও হতে পারে, পুরুষ অথবা মহিলা, যে কোনো ভাবে আর কি। আমার প্রশ্নটা কি আপনি বুঝতে পেরেছেন? বুঝছে, এরকম তো কেস শত শত না, হাজার হাজার। জি জি, বল। ইংল্যান্ডে, কারণ আমি দেখেছি এরকম অনেকেই তো এইটা কেউ 5 বছর আগে এই ভিসায় আসছে, ইলিগেল হয়ে গেছে, জি, সম্পর্ক ভেঙে গেছে। কেউ হয়তো লিগেলের মধ্যে আছে, কেউ 1 বছর, কেউ এমনকি 1 মাস আগে আসছে, এখন সম্পর্ক ভেঙে গেছে। হয়তো 15 দিন আগে আসছে, বলছে না এই তার ওয়াইফ কিংবা হাজবেন্ড তাকে এয়ারপোর্টে রিসিভ করতে যায় নাই। জি, আবার এমনও দেখা গেছে যে হাজবেন্ড তাকে রিসিভ করেছে ওই মহিলাকে,
রিসিভ করে তারপরে গাড়িতে করে বলছে যে তোমাকে আমি আনলাম, কিন্তু তুমি 1 সপ্তাহের মধ্যে তুমি ব্যবস্থা করতে হবে, আমার মা বাবা তোমাকে আর চাচ্ছে না, কিংবা আমি আর তোমাকে চাচ্ছি না, জি, তোমাকে হেল্প করার জন্য আমি করলাম, কিন্তু এরপরে আমার কোনো দায়িত্ব নাই। এখন কোথায় কি করবে? জি, অনেক সময় দেখা যায় এই ধরনের যারা বিশেষ করে ফিমেল যারা আছে, জি, তাদের তারা vulnerable, তারা খুব সমস্যা পড়ে, কারণ তাদের কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হেল্প করার মতো নাই অনেক সময় দেখা যায়, এবং অনেক সময় তার খুব এম্বারাসমেন্ট ফিল করে এবং এটা নিয়ে কাউকে ডিসক্লোজও করতে চায় না। কোথায় যাবেন? উনি কি পথে পথে ঘুরবেন? কোথায় যাবেন? এইভাবে দেখা যাচ্ছে অনেকগুলো মানুষের ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়, কিংবা অনেকগুলো মানুষকে একটা অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হয় শুধুমাত্র এই বিয়ে শাদী স্পাউস ভিসা ইত্যাদির নাম করে এখানে আনা। ইভন কি দেখা গেছে স্কিল ওয়ার্কার ভিসায়ও কেউ কেউ তারা দেখা গেছে স্পাউস ভিসায় আসছে, পরে দেখা গেল প্রকৃত স্বামী কিংবা স্ত্রী তারা কেউ না, তারা শুধুমাত্র একটু এটাকে মডিফাই করেছে, কিংবা এটা জিনিসটা সিস্টেমটাকে অ্যাবিউজ করেছে, অর্থের বিনিময়ে একজন আরেকজনকে স্বামী দেখে তারা এখানে চলে আসছে অথবা স্ত্রী দেখে চলে আসছে। তো কাজে অনেকগুলো আছে জেনুইন রিলেশনশিপ, পরে ব্রেকডাউন হয়ে যায়, আবার অনেকগুলো আছে জেনে শুনে এখানে আনা হয়েছে। তো এখানে এক একটা সিনারিও এক এক রকম। কেউ যদি জেনে শুনে কাউকে ইলিগাল কাউকে আনে, দ্যাটস ক্রিমিনাল অফেন্স, ইলিগাল এন্ট্রেন্ট হয়ে যায়, এবং সেটাতে যারা অ্যাসিস্ট করে তারাও ক্রিমিনাল অফেন্স কমিট করে। আমরা ক্রিমিনাল অফেন্সের ওটার ব্যাপারে বলছি না, আমি বলছি যেটা জেনুইন ভাবে হয়, জেনুইন ভাবে যেটা, সেটাতে নো প্রবলেম, সেটাতে তারা তার ভিসা থাকতে থাকতে কিন্তু করা উচিত। সে কিসে সুইচ করতে বিকল্প প্রথমত কথা হচ্ছে অনেকে বাচ্চা হয়ে যায়, জি, অথবা কনসিভ করে, অথবা তার ওয়াইফ হয়তো কনসিভ করেছে, কিন্তু তার তো একটা রাইট আছে, তাকে হয়তো ঘরে থাকতে দিচ্ছে না ওয়াইফের, কিন্তু তার তো একটা রাইট আছে, তার তো এই দেশের ব্রিটিশ বর্ন চাইল্ড তার আছে কিংবা হবে। কাজেই যাদের বাচ্চা নেই, যার বাচ্চা নাই তার হয়তো 5 বছর হয়ে গেছে, 1 মাস আগে সম্পর্ক ভেঙে যাচ্ছে, হি হ্যাজ গট এ কম্পিটিশনের গ্রাউন্ড, কম্পেলিং গ্রাউন্ড, মেবি এক্সেপশনাল গ্রাউন্ড, ভালো করে অ্যাসেসমেন্ট করে করতে পারা যায়। আবার কেউ দেখা গেল হ্যাঁ বিয়ে ভেঙে গেছে 1 বছরের মধ্যে, 1 মাসের মধ্যে, কিন্তু যেতে পারছে না, পলিটিক্যাল প্রবলেম আছে, তার সাথে পলিটিক্স করছে, কিন্তু তার পরিবার অথবা তার অন্য কোনো সামাজিক প্রবলেম আছে, হতে পারে সেই স্কিল ওয়ার্কার সুইচ করতে পারে, স্টুডেন্ট ভিসাতে সুইচ করতে পারে, অনেক বিকল্প আছে, অনেক বিকল্প নাই কিছু কিছু। আবার কেউ কেউ চোখ বন্ধ করে মানবিক অধিকারের উপর একটা আর্টিকেল 8 অ্যাপ্লিকেশন করে দেয়, ফ্যামিলি লাইফ, প্রাইভেট লাইফ। এখন বলবে যে কি হোম অফিস বলে আরে তুমি 1 মাস হয়েছো আসেও নাই, অথবা ঘর সংসারে করো, তোমার ফ্যামিলি লাইফ কোথায়, প্রাইভেট লাইফই বা কোথায়? কিন্তু এখানে কতগুলি বিষয় আছে। একজন যে এখানে আসলো তার সবকিছু ফেলে তার নিজের কান্ট্রি অরিজিন থেকে এখানে সে একটা হোপ নিয়ে আসলো, তা আমরা তো সবাইকে পাইকারি হারে বলতে পারি না যে সব কেস হয়ে যাবে ইত্যাদি, সবাইকে আমরা সেফ সাইড করতে নিতে পারবো। তো এই ধরনের সিচুয়েশনে যারা পড়বেন তাদের কথা হচ্ছে আপনি স্পিক আউট করতে হবে, আপনি কথা বলতে হবে, আপনি আপনার লয়ারের সাথে ভালো লয়ারের কাছে গিয়ে আপনি বুঝতে হবে যে আপনার সেফ গার্ডিংয়ের জন্য কি 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 পথ আছে, কেন সুযোগ আছে কি না। এখন যদি আপনি নিজেকে ইলিগেল হইতে দিলেন তাহলে হবে না। এখানে আবার কথা আছে, জি, যখন সম্পর্ক ভেঙে যায় তখন কেউ কেউ এক পার্টি রিপোর্ট করে দেয় হোম অফিসকে, তখন ধরেন তার আরো 1.5 বছর ভিসা আছে, তখন ওইটা কাটেল করে দেয়, তখন তাকেও 1-1.5 মাসের সময় দেয়, অথবা ইমিডিয়েট তার কাটেল করে দিয়ে আপিলের রাইট দিতে পারে। এক একজনের ক্ষেত্রে এক রকম হয়। তো কাজেই এখানে তাকে আগে ভাগে অ্যাডভাইস নেওয়া দরকার, কারণ আবার কারো কারো দেখা যায় সে যে অ্যাড্রেসে থাকতো, যে ইমেল অ্যাড্রেস করছে দিয়েছে, হয়তো ওটাতে তারা পাঠাতে হোম অফিসে ভুল করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে তার কাটেলমেন্ট নোটিশ। তখন দেখা গেল বসে আছে, আমি হোম অফিস থেকে নোটিশ পাবো, 1 বছর পর দেখলো যখন যোগাযোগ করলো দেখলো যে আর হোম অফিস বলছে তোমার এটা তো অনেক আগে তুমি আমাকে তো কেটে দিয়েছে, তুমি তো কিছুই করো না, তুমি তো ইলিগেল হয়ে বসে আছো। দেন দ্য কেসেস বিকাম ভেরি টাফ অ্যান্ড ডিফিকাল্ট। এরকম কিছু হলে আগেই যোগাযোগ করা উচিত। কাজেই বুঝতে পারছেন আমি যে কথাগুলো বলছি যে এডুকেশন লতে এটা অনেক অনেক ধরনের হাজার হাজার ধরনের ইস্যু নিয়ে কেস হতে পারে। এক একটা কেসের এক একটা সিনারিও, এক একটা মানুষের এক একটা ব্যাকগ্রাউন্ড কেসের।
আচ্ছা মনোহর ভাই, আমাদের আসলে বেশি সময় নাই, কেমনি সময়টা চলে গেল, 2 মিনিট আছে, বাট 2 মিনিটে আমি ছোট করে 1 মিনিটের মধ্যে দুটো উত্তর দিতে হবে আপনাকে। আমি একটু লিখে এনেছিলাম, আমাকে মানুষ জিজ্ঞেস করে তো। পয়েন্ট বেসড কোয়েশ্চেন। ওয়ার্ক পারমিট বা স্কিল ভিসায় এসে তারা সুনির্দিষ্ট কাজ শুরু করতে পারছে না, মানে যেটাতে এসছে, যার স্পন্সর এসছে ওটাই করতে পারছে না, কি করবে, কি হতে পারে? স্টিল হি শুড সিক লিগ্যাল অ্যাডভাইস, কারণ উনি যদি মনে করেন যে ওনাকে প্রতারণা করা হয়েছে অথবা ওনাকে ডিপ্রাইভ করা হয়েছে, ওয়াই নট, হি শুড সিক প্রোটেকশন, হি শুড স্পিক টু দ্য হোম অফিস। উনি হোম অফিসে কথা বলতে না পারলে লয়ারের মাধ্যমে যোগাযোগ করবে, তার প্রবলেম কি জানাবে, সে তো ক্লিয়ার থাকতে পারে। ধন্যবাদ, খুব সুন্দর করে বলেছেন। আরেকটা কুইক প্রশ্ন, যেটি হলো অ্যাজাইলাম অ্যাপিল যদি সফল না হয় বা সম্ভাবনা বা নাও থাকে, তাহলে কি করতে পারে, মানে কি হবে, মানে কি করা যায়? অনেক বড় করে যায়, বাট শর্টকাটে। যারা অ্যাসাইলাম আপিলে সাকসেসফুল হন নাই, যাদের আপিলটা ডিসমিস হয়ে গেছে, জি, এবং তারা ফার্দার আপিল করেছেন, পারমিশন টু আপিলের জন্য আপার ট্রাইব্যুনালে চেষ্টা করেছেন, জি, কিংবা তারা আপিলের রাইট দেওয়া হয়নি, জুডিশিয়ারি রিভিউর মাধ্যমে চেষ্টা করেছেন, তার কেসকে বিশ্বাস করা হয়নি, সেই জন্য তারা যদি মনে করেন যে না তার কেসে কিছু একটা করা যেতে পারে, তার কেসের আসলে সত্যতা আছে, উনি বোঝাতে পারবেন, হয়তো অতীতে বোঝাতে পারেননি, হয়তো নতুন কোনো কিছু তার পয়েন্ট আছে, নতুন কোনো সিচুয়েশন হয়েছে, উনি কিন্তু নতুনভাবে ফার্দার সাবমিশন করতে পারেন। এটা ফ্রেশ অ্যাসাইলাম সিক করার মতোই হয়, যদিও আবার ইনিশিয়াল ইন্টারভিউর মাধ্যমে যেতে হবে না, কিন্তু তিনি লিভারপুলে যে হোম অফিস আছে সেখানে যেতে পারেন, লিগ্যাল অ্যাডভাইস দিয়ে সেখানে গেলে তার নতুন কেসটা কি, তার নতুন গ্রাউন্ডটা কি, এটা বলতে পারেন এবং এটা ফার্দার এভিডেন্স দিতে পারেন। মনে করেন এখানে যা হয়েছিল তার এই কেসের মাধ্যমে, যার ডিসিশনের সময়, হিয়ারিংয়ের সময় অথবা হোম অফিস যখন কনসিডার করছিল তখন কোনো এই তথ্যগুলি দেওয়া যায়নি, কিন্তু এখন সেই তথ্যগুলো হাতে আসছে, সেই ভিত্তিতে নতুন গ্রাউন্ডে সে ফার্দার সাবমিশন করে অ্যাসাইলাম চাইতে পারে, অ্যাসাইলামে আবার আবেদন করতে পারে তার পুনর্বিবেচনার জন্য। তখন তারা এটা কিছু সময় নেয়, হয়তো আপিলের রাইট দিয়ে আবার এটা রিফিউজ করতে পারে অথবা অ্যাকসেপ্ট করতে পারে। ধন্যবাদ মনোহর ভাই, শেষ করতে হবে খুব সুন্দর করে। এটা নিয়ে আমি পরবর্তী প্রোগ্রামে আবার একটু বিশদভাবে আলোচনা করব। ধন্যবাদ মনোহর ভাই। শুধু দর্শক, আপনারা যারা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখেছেন ল উইথ ব্যারিস্টার মনোহর হোসেন, এই প্রোগ্রামটি প্রতি শুক্রবারে হয়ে থাকে এবং তারপরের দিনও রিপিট হয় এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলতে থাকে। আপনারা এটি ফরওয়ার্ড করবেন, তাহলে অন্যদের উপকৃত হবে। উনি দিক নির্দেশনা দিয়ে থাকেন, সেটিকে আপনারা অ্যাডভাইস হিসেবে নিয়ে উনি যেটি বলেন যে ব্যারিস্টারের পরামর্শ নেওয়া উচিত। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে থাকবেন এবং আমাদের প্রোগ্রাম দেখবেন।